শিয়ালের কাছে মুরগির বাগে দিয়েছে। আরেকে দেখেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, যিনি আগের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ও সেই চেয়ারে বসেই স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনাকে সবাই সম্মান করে, আপনি দেশে আসেন, আপনি নির্বাচন করেন। লজ্জা, শরম, হায়া বাহায়া, রক্তের মাঝখানে যদি কোনো রেড ব্লাড সেল থেকে থাকে বা চরিত্রে যদি কোনো লজ্জা শরম থেকে থাকে, 1500 ছাত্র ছাত্রী গণহত্যার পরে রাস্তার রক্ত শুকায় নাই, এইরকম একটা পিচাস খুনিকে উনি সম্মান করে কথা বলে আসার জন্য স্বাধীনতা যুদ্ধের সময় পজিটিভলি কাজে লেগেছে, আবার জুলাই আগস্টও পজিটিভলি কাজে লেগেছে, আবার 75-এও কিন্তু পজিটিভলি কাজে লেগেছে। সুতরাং বাংলাদেশের চরিত্রের ভিতরে এই মব কালচার থাকবেই এবং সেটাকে পজিটিভলি কাজে লাগাতে হবে। রাস্তাঘাটে এই মার বললো আর সবাইকে মারা শুরু করলাম, এগুলো হচ্ছে পশুত্বের চরিত্র। ওনারা তো রুমের মাঝখানে বসে শুধুমাত্র মিটিং করছেন, চা কফি খাচ্ছেন আর বিদেশ যাত্রা করছেন। ওনারা তো আসলে দেশ চালাচ্ছেন না, ওনারা এনজিও একটা সরকার গোটে, শুধু বাংলাদেশের সরকারের হাজার হাজার কোটি ওই যে কি বলে ফরেন রেমিটেন্স যোদ্ধারা, ওরা টাকা পাঠাচ্ছে আর ওনারা বসে বসে মজা মারছেন একটা সময় নিয়ে, পশ্চিমাদের কথায় চলছেন, পশ্চিমাদের নীতিতে চলছেন। তো এটা পরে পরে আরো খুলে বলবো, এই সাথে মিলাতে চাই না। সুতরাং ওনারা তো ঘরে বসে, যেন জাহাঙ্গীর উনার দায়িত্ব ছিল বিডিআর হত্যার তদন্ত করার, সেই তদন্তটাকে উনি নষ্ট করেছেন। আপনাকে বুঝতে হবে যে এই উপদেষ্টা সরকারের উপদেষ্টাদেরকে কাদেরকে বসানো হয়েছে এবং কারা বসিয়েছে। এখানে অজিত দোভালের নির্দেশে এবং জেনারেল ওয়াকারের সম্মতিতে, আসিফ নজরুলের সহায়তায় এখানে একটা একটা করে ভারতীয় দালালকে বসানো হয়েছে, আওয়ামী দালালকে বসানো হয়েছে। যেই বিডিআর হত্যার বিচারের জন্য সারা দেশ চিৎকার করছে, বাংলাদেশের অবসরপ্রাপ্ত বরখাস্ত, যার অন্যায়ভাবে যাদেরকে অনেকে বরখাস্ত করা হয়েছে, কি বলে এটাকে সময়ের আগে এটাকে অবসরে পাঠানো হয়েছে জোরপূর্বক, যারা হাসিনা আমলের জেল জুলুম খেটেছে, তারপরে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, ওনাদের মতো ব্যক্তিরা এই বয়সে সকাল বিকাল ঢাকা শহরের মতো এরকম একটা কঠিন চলাচলের জায়গায় সকাল বিকাল মন্ত্রণালয় থেকে দৌড়াদৌড়ি করছেন, শুধুমাত্র বিডিআর হত্যার বিচারের জন্যই না, আর অনেক অনেক সংস্কারের জন্য, কিন্তু কিছুই হচ্ছে না। যেই জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা এখন, উনি তো বিডিআর হত্যার তদন্তের দায়িত্বে ছিলেন এবং উনি তো এই তদন্তটাকে হাসিনার কথায় ধামাচাপা দিয়ে নষ্ট করে ফেলেছেন। তার মানে যখন আপনি শিয়ালকে মুরগির বাগি দিবেন, বাগি বুঝেন এই কথাটা, শিয়ালকে মুরগির বাগি দেওয়া মানে শিয়ালকে মুরগির পাহারায় দেওয়া। সুতরাং সেই মুরগির কি ভাগ্যে কি আছে এটা তো বুঝতেই পারছেন। সুতরাং হাসিনার 16 বছরে যা ছিল, ওই হাসিনার ছায়া হয়ে, ভারতের ছায়া হয়ে এই জনগণকে এই উপদেষ্টা সরকারের কাছে, শিয়ালের কাছে মুরগির বাগে দিয়েছে। আরেকে দেখেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, যিনি আগের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ও সেই চেয়ারে বসেই স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনাকে সবাই সম্মান করে, আপনি দেশে আসেন, আপনি নির্বাচন করেন। লজ্জা, শরম, হায়া বাহায়া, রক্তের মাঝখানে যদি কোনো রেড ব্লাড সেল থেকে থাকে বা চরিত্রে যদি কোনো লজ্জা শরম থেকে থাকে, 1500 ছাত্র ছাত্রী গণহত্যার পরে রাস্তার রক্ত শুকায় নাই, এইরকম একটা পিচাস খুনিকে উনি সম্মান করে কথা বলে আসার জন্য সাথে সাথে চোরের মতো পালিয়ে গিয়ে আরেক উপদেষ্টার পদ দখল করে বসেছে। উনি কি ছিলেন? উনি ছিলেন হাসিনার আমলেই কিন্তু নির্বাচন কমিশনার। এই হাসিনাকেই পাশ করানোর ব্যক্তি কিন্তু, কারিগর কিন্তু ওনারা। আর কি বলবো, আর কত বলবো, বলে তো শেষ করা যাবে না, আপনার অনুষ্ঠান তো লম্বা হয়ে যাবে। জি। সুতরাং আরেকটি বিষয়, হ্যাঁ এটা শেষ করে নেন, তারপরে আমরা একটু নেপাল থেকে আসলে বাংলাদেশে কি শিক্ষা নেওয়া উচিত। বা আমি বারবার টাইমের দিকে তাকাচ্ছি, কারণ বাংলাদেশের মানুষ কথা শুনতে চায়, আবার অনেকেই দেখি কাজের কথা, ব্রেকিং নিউজ গুলো 2 সেকেন্ডের মধ্যে বলেন, তারপরে কাজে চলে যাই, বা রসকস আছে যাদের কথায়, যারা গালি দিয়ে কথা বলে তাদের কথা বলে শুনি। আপনাদের দেশ নিয়ে জরুরি কথা শোনার সময় নেই, আপনারা বোরিং, আপনারা লম্বা করে কথা বলেন, আর দেশ নিয়ে কি জটিল কথা বলেন, নিরাপত্তা নিয়ে কথা বলেন, এইগুলো আমাদের দরকার নাই। আমরা একটু হাসি খুশির মজার জোকস গালিগালাজ শুনি, তারপর আমরা হিন্দি সিনেমা দেখতে বসে যাব, অথবা মোশাররফ করিমের ফানি একটা নাটক দেখতে বসে যাব। 54 বছরের জাতির ভাগ্য যেভাবে মজা দেওয়া আর কি, এন্টারটেইনমেন্ট। এখন আমাদের প্রোগ্রামগুলো তো থিওরি থাকে, না এগুলো শোনার আগ্রহ নাই। আছে যারা জেনুইন আছে,
আছে, কয়েক আছে পার্সেন্ট লোক আছে অবশ্যই না বাংলাদেশে দেওয়া যারা এই জেনুইনলি পরিমাণ দেশকে দর্শকও থাকতো ভালোবাসে। না এখন যে পরিমাণ আছে। সেটাই, যারা জেনুইনলি দেশকে ভালোবাসে, যাদের মন কাঁদে দেশের অবস্থা থেকে, যারা বুঝে, যাদের চিন্তা শক্তি আসে, যারা বুঝে যে মেজর দেলোয়ার কি বলছে, যে মেজর দেলোয়ার জনপ্রিয়তার প্রয়োজন নাই, এগুলা 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 বোঝার কিছু মানুষ আছে। এই জন্যই আল্লাহর রহমত এখনো দেশের উপর আছে, এই জন্য এখনো সাদিক ক্যামেরা পাশ করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা শুভ উন্মোচন হয়েছে বাংলাদেশের, আল্লাহর রহমত নাজিল হয়েছে, কারণ বাংলাদেশিরা চেষ্টা করতে শুরু করেছে। আমার কথা হচ্ছে যে কোনো মূল্যের বিনিময়ে ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, ধ্বংস করতে হবে। সেই সামরিক হোক, সিভিল প্রশাসন হোক, পুলিশ হোক, আর সাধারণ জনগণ হোক, যেখানেই ভারতীয় দালাল আছে তাদেরকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে ভারতে বাইর করতে হবে। ভারত নিয়ে যাক, তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দিক। জি জি, আমি ওই যে নেপালের বিষয়টা একটু শুনতে চেয়েছিলাম। আমি শর্টকাট করে বলবো। শর্টকাট, হ্যাঁ, একেবারে সংক্ষেপে। আমার যেটা ধারণা, বাংলাদেশের দেখেন জুলাই আগস্ট 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা কোনো ডক্টর ইউনূস যেটাই বলুক না কেন, এটা কোনো পরিকল্পিত বিপ্লব ছিল না, এটা ছিল একটা গণ অভ্যুত্থান। এটা কোনোদিনই ওই মাহফুজ পাগলাদের আর ডক্টর ইউনূসের পরিকল্পনা, এটা কোনোদিনই সম্ভব হতো না যদি সাইদরা জীবন না দিত, বুক খুলে না দিত বুলেটের সামনে, যেটা পরিকল্পনার অংশ ছিল না। এটা আল্লাহর হুকুমে কিছু মানুষ এভাবে যখন জীবন দিয়েছে, বাকিরা সারা বাংলাদেশ, এটা একটা গণ অভ্যুত্থান, যেটা বাংলাদেশিদের ভিতরে একটা মব কালচার, একটা ক্যারেক্টারের একটা অংশ। এটা কখনো নেগেটিভলি কাজে লাগে, বেশিরভাগ সময় নেগেটিভলি কাজে লাগে, কিছু কিছু সময় পজিটিভলি কাজে লেগেছে। স্বাধীনতা যুদ্ধের সময় পজিটিভলি কাজে লেগেছে, আবার জুলাই আগস্টও পজিটিভলি কাজে লেগেছে, আবার 75-এও কিন্তু পজিটিভলি কাজে লেগেছে। সুতরাং বাংলাদেশের চরিত্রের ভিতরে এই মব কালচার থাকবেই, এবং সেটাকে পজিটিভলি কাজে লাগাতে হবে। রাস্তাঘাটে এই মার বললো আর সবাইকে মারা শুরু করলাম, এগুলো হচ্ছে পশুত্বের চরিত্র। যে বিচার আচার না করে এই লোকটা কি করলো তাকে আমি কেন মারতে শুরু করবো? দেশে তো আইন আদালত আছে। যাই হোক, এই নেপালে যখন জুলাই আগস্টে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, তখন কিন্তু পশ্চিমারা প্রবেশ করে গেল, ডক্টর ইউনূসের কানে হুইসপার করতে থাকলো, যা তুমি ক্ষমতা নাও, তোমাকে নোবেল দিয়েছে আমরা। আর এদিক দিয়ে ভারত আর জেনারেল ওয়াকারের মাধ্যমে ভারত আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য পাঠালো। তখন ছাত্ররা তারা চাইলো না, আমরা ডক্টর ইউনূসকে চাই। ডক্টর ইউনূসকে আমারই ভাইরা মেজর মঈন ওনার সাথেই কাজ করেন, কয়েক দফা ফোন করে ডক্টর ইউনূসের সাথে জার্মানিতে থাকা অবস্থায় যোগাযোগ করে, না এটা এ হচ্ছে মেজর রিমন, এটা তার ছবি না, যাক আমি ওইটা অন্য কথা বলছি। তার মাধ্যমেই ডক্টর ইউনূসকে কনভিন্স করে বাংলাদেশে আসা হয়। আসার পর থেকেই পুরা গেমটা চলে যায় পশ্চিমাদের হাতে। চীনকে কি করে বঙ্গোপসাগর থেকে এবং মালাক্কা স্ট্রিট থেকে চীনকে কি করে কাট অফ করা যায়, সেটা নিয়েই চলছে যুক্তরাষ্ট্রের সমস্ত কাজ। এবং সেই জন্যই কিন্তু ডক্টর খলিলের মতো একটা অযোগ্য লোককে, নিরাপত্তা সম্পর্কে যার কোনো জ্ঞান নাই, তাকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে সবচেয়ে। এবং নেপালও কিন্তু তাই চলছে, একই জিনিস, পরিকল্পনা। নেপাল এবং বাংলাদেশের ভিতরে যুক্তরাষ্ট্র প্রভাব সৃষ্টি করে, সরকার উৎখাত করে এখন যা করবে, এই চিকেন নেকের উপরে একটা প্রভাব ফেলবে, সাংঘাতিক রকম প্রভাব ফেলে, যেটা পশ্চিমাদের পুরনো পরিকল্পনা ছিল, যেটা স্বৈরাচারী খুনি শেখ হাসিনা কয়েকবার মুখ ফসকে বলে ফেলেছে, তারা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। খ্রিস্টান রাষ্ট্র কিন্তু তারা মানিপুরের কথা বলেছিল, হাসিনার মুখ দিয়ে কিন্তু মানিপুরকে উদ্দেশ্য করে বলেছিল যে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। তো যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হচ্ছে যে মানিপুরে কয়েক দফা আগুন জ্বলার পরে এবং মিজোরামে কয়েক দফা গন্ডগোল হওয়ার পরে এই চিকেন নেককে কেটে দিয়ে, যেটা ডক্টর ইউনূসও একই সুরে কথা বলেছে, যে আমরা কথা বলতে গেলে তো অনেক বড় হয়ে যায়, বাংলাদেশিদের প্রতিটা গুরুত্বপূর্ণ কথা, এটা অন্যদেরকে বলে নাই এখনো, আমি বলছি, অন্য কোনো বক্তারা বলে নাই। এই যে দেখেন, একদিকে এটা বললাম যে চিকেন নেক কেটে দিলে এই 7 সিস্টার আর সিকিম সহকারে 7 সিস্টার আর 1 ব্রাদার, এরা কোত্থেকে? এমনিই তো আমেরিকা ভারতের উপর 50% কর আরোপ করে ভারতের নাভিশ্বাস তুলে দিয়েছে। আর সেখানে আমেরিকা বাংলাদেশের উপরে ডক্টর ইউনূসের কারণে তাদের পশ্চিমা পরিকল্পনা সহায়তা করার জন্য
বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের উপর 20% দিয়েছে। চিন্তা করেন 30% পাশাপাশি দুইটা দেশের মাঝখানে 30% করের যে পার্থক্য, এটা একটা বিশাল পার্থক্য, ট্রিলিয়ন্স অফ ডলারের পার্থক্য। আমি জানি না এটা সাধারণ বাংলাদেশিরা আমার মুখের কথাটা কতটুকু, এর গুরুত্ব কতটুকু অনুধাবন করতে পারবে। তার মানে কি, এই 7 সিস্টার যেহেতু বাংলাদেশকে ভারত করিডোর বানিয়েছিল গত 16 বছরে, এই করিডোরটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এরপরে যদি চিকেন নেক বন্ধ হয়ে যায়, ডক্টর ইউনূসও কিন্তু বলেছিল যে আমরা 7 সিস্টার আমরা রপ্তানি করব। এই জন্য কিন্তু ভারত সাংঘাতিক খেপেছিল। ভারতের পত্রপত্রিকা এটা নিয়ে অনেক লেখালেখি এসেছিল। তো ওই মলম বিক্রেতারা অনেক লাফালাফি করেছিল। কিন্তু আপনি একটু মিলিয়ে দেখেন, আমি তো সবসময় 2 দুগুণে 4 মিলাই। এই দেখেন নেপালে গন্ডগোল, চিকেন নেক কাটা, 16 বছর মাঝখানে হাসিনা কয়েকবার বলেছিল যে মায়ানমারে, মণিপুরে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে, আর ডক্টর ইউনূস বলেছেন আমরা রপ্তানি করব এই 7 সিস্টারে আমাদের তো, এবং 7 সিস্টার রপ্তানির মাধ্যমে আমরা সমুদ্র পথকে কানেক্ট করব বাংলাদেশের মধ্যে দিয়ে। মানে ভারতের কোনো দাদাগিরি নাই, বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে 7 সিস্টারকে। আজকে যুক্তরাষ্ট্র সেটাকে বাস্তবায়ন করার জন্য চিকেন নেক কেটে দিয়ে একদিকে, আরেকদিক দিয়ে মণিপুর মিজোরামে খ্রিস্টান রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এই মোদিকে এমন ছাঁচা দিয়ে আলটিমেটলি ভারত টুকরা টুকরা হবে ইনশাল্লাহ।